আমি সাউথ এশিয়ানদের ভিতরে নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্স্যুরেন্স ব্রোকারেজ। $700 মিলিয়ন আমাদের ইয়ারলি টার্ন ওভার আছে। অলমোস্ট 6,000 এমপ্লয়ি কাজ করছে। 6,000 তারা কাজ করছে আমেরিকার মাটিতে। আমেরিকার মাটিতে কাজ করছে। আমেরিকা এমন একটা দেশ, এ দেশে যে আপনি যদি পরিশ্রম করেন, তবে একটা কথা থাকতে হবে, সততার সাথে পরিশ্রম করা। সৎ হতে হবে সৎ ফার্স্ট। হতে হবে ফার্স্ট, তারপরে পরিশ্রম করতে পরিশ্রম। হবে। আপনি যখনই সততার সাথে পরিশ্রম করবেন, আপনার জীবনে সফলতা আসবে। আপনি দেখেছেন আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেক লোকই নিউ ইয়র্কে যে ইয়েলো ক্যাব চালায়। ইয়েলো ক্যাব চালানো কোনো ছোট কাজ না, ইটস এ ভেরি একটা সম্মানীয় কাজ। বহু লোক আছে ইয়েলো ক্যাব চালায়, তারা ইয়েলো ক্যাবের মেডালিয়ান কিনেছে। একটা মেডালিয়ানের দাম আগে ছিল প্রায় $1,000,000। এখন কোনো একটা কারণে সে মেডালিয়ানটা পড়ে গেছে, দামগুলো বিয়ে যেতে যাতে মার্কেটে আসছে, কিন্তু তারা তখন $1,000,000 দিয়ে মেডালিয়ান কিনেছে। তারা নিজেরা বাড়ি করেছে, বাড়ি করে থেকে একবেলা গাড়ি চালিয়েছে, আর একবেলা তারা গাড়ি রেন্ট দিয়েছে, দিয়ে নিজে করেছে। আবার বহু লোক আছে আজকে 20 বছর ইয়েলো ক্যাব চালায়, ব্যাংকের অ্যাকাউন্টে দেখবেন যে $100 নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আজ আমরা এমন একজন অতিথিকে আপনাদের সামনে নিয়ে এসেছি, অথবা আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে, যিনি একজন বাংলাদেশি, অথচ নিউ ইয়র্কের স্বনামধন্য ব্যবসায়ী, শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে উনি একজন। সম্প্রতি বাংলাদেশের রেমিটেন্স সেক্টরে বিশেষ অবদানের জন্য এনআরবি সেক্টরে সিআইপি অ্যাওয়ার্ড পেয়েছেন। আমাদের সাথে আছেন নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও শাহনিয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহনিয়াজ। শাহনিয়াজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আপনাদের তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তো শুরুতেই বললাম যে এনআরবি ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আপনি একটি অ্যাওয়ার্ড পেয়েছেন, বিশেষ সিআইপি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছেন। কেমন লাগছে আপনার? জি, এটা একটা ভালো সম্মাননা, যেহেতু আমরা বাংলাদেশের অর্থনীতিতে আমরা ভূমিকা রাখছি। আমরা বাঙালি হয়ে আমরা নিউ ইয়র্কের অর্থনীতিতে অবদান রাখছি। যেহেতু নিউ ইয়র্ক অর্থনীতিতে অবদান রাখাতে আমরা নিউ ইয়র্ক বেসড যে সমস্ত এরকম কোনো অ্যাওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট নাই, কিন্তু বাংলাদেশে যদি আমরা অবদান রাখি তাহলে আমাদেরকে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হিসেবে, সিআইপি হিসেবে অবদান দেওয়া হয়। যার জন্য আমি এই অবদানে এবার আবেদন করি। এবং আপনি কি এই সম্মাননার জন্য আপনি কি এতদিন অপেক্ষা করছিলেন যে আপনাকে সম্মানিত করা হবে? আসলে আসলে আপনি ঠিক আমি অপেক্ষা আপনার করছিলাম নিজের বললে মতো ভুল করে হবে কাজ না, করে যাচ্ছিলেন? কারণ আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছিলাম। আমি বাংলাদেশে রেমিটেন্স পাঠানোতে এই বছর না, আমি প্রতি বছরই একটা বড় ধরনের রেমিটেন্স পাঠিয়ে থাকি, কিন্তু আমি কখনো অ্যাপ্লাই করিনি সিআইপি হিসেবে। আমার বন্ধু বান্ধবরা এবার যখন বলে যে তুমি সিআইপি হিসেবে অ্যাপ্লাই করো, এটা একটা আলাদা একটা সম্মান, সেই হিসাবে তখন আমি তাদের বুদ্ধিতে এবছর আমি অ্যাপ্লাই করি। না, এটা তো নিশ্চয়ই আপনার জন্য যেরকম ভালো লাগে, একই সাথে বাংলাদেশের জন্য বলা চলে এটা একটা বড় অর্জন যে আপনার জি মতো মানুষকে তারা সম্মানিত করতে পেরেছে। জি একই সাথে আমরা শাহনেজ ভাই একটা গল্প শুনতে চাই। আমরা যখন আমেরিকায় যারা যায়, বিশেষ করে সাংবাদিকরা যারা যায়, তাদের মুখ থেকে আমরা বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের নাম শুনি, যারা বাংলাদেশকে ওখানে বসেই বাংলাদেশের নাম ছড়িয়ে দিচ্ছেন চারদিকে। ইভেন বাংলাদেশ থেকে যারা যায় তাদের সাথেও খুব বন্ধু বৎসল আচরণে সবসময় থাকছেন। তার মধ্যে আপনার নাম আমরা শুনতে মানে সবসময় শুনে আসছি, কিন্তু এই শাহনিয়াজ তো একদিনে শাহনিয়াজ হয়নি। এই শাহনিয়াজ, আপনি একজন শাহনিয়াজ তৈরি হওয়ার পেছনের গল্প আমরা শুনতে চাই। আসলে আপনার এই শুরুটা কিভাবে? আসলে শুরুটা বলতে গেলে, যদি আমি বাংলাদেশ থেকে শুরু না করে আমি যদি নিউ ইয়র্ক থেকে শুরু করতে পারি, বাংলাদেশে আমার প্রথম জীবনটা কাটছে চাকরিতে। কারণ আমি আমার এডুকেশন শেষ করে আমি চাকরি করতে শুরু করি। প্রথম আমি চেকোস্লোভাকিয়ান এম্বাসিতে চাকরি করি, তারপরে আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করি। তখন ওটাকে বিটিসি বলতো, বাংলাদেশ টোবাকো কোম্পানি, পরবর্তীতে এখন ব্যাটকো বলছে। তাই ওখানে আমি চাকরি করি। ওখানে কর্মজীবন শেষ করার পরে আমি নিজস্ব ব্যবসায়ে আসি। আমার গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, এমব্রয়ডারি ফ্যাক্টরি ছিল, মানে সুপার এটা মার্কেট বাংলাদেশেই ছিল, তখন? বাংলাদেশে ছিল। আমার বাইং অফিস ছিল সাজ মার্চেন্ডাইজিং কর্পোরেশন নামে। তা বাংলাদেশে কত বিজনেস সালে করতে সেটা? করে এটা আমি 2000 সাল পর্যন্ত, বেসিক্যালি 2001, 2 পর্যন্ত, 3 পর্যন্ত চালাই। 4-এর পর থেকে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওভারসিজ কিছু করব।
তারপর আমি 2005 সালে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে চলে যেয়ে নিউ ইয়র্কে ব্যবসা শুরু করি। তো নিউ ইয়র্কে প্রথম আমি গিফট শপ দিয়ে ব্যবসা শুরু করি। তো গিফট শপে আমি ভালো করেছিলাম, কিন্তু একটু প্রবলেম ছিল ওখানে গিফট শপগুলোতে কিছু ফেক প্রোডাক্ট বিক্রি করতে হতো, না হলে প্রফিট মার্জিন করা যেত না। তাই যার কারণে আমি এইটার বিরোধী ছিলাম, আমি ফেক প্রোডাক্ট বিক্রি করব না। এই কারণে আমি ওই বিজনেসটা বন্ধ করে দিই, বলি যে না, আমি এটা করব না। কারণ আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি যতটুকু জেনেছি, আপনি যদি আপনি তো দেশের বাইরে, ঢাকা জি বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা পড়াশোনা ইউনিভার্সিটি করেছেন। থেকে পাশ করেছি। আমি আমার স্কুল জীবন খুলনাতে সেন্ট জোসেফ থেকে ম্যাট্রিক পাশ করেছি। বিএল কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করছি, ইকোনমিক্সে মাস্টার্স করছি, এবং আমি এমবিএ করেছি আইবিএ থেকে। তা এখন আমি যখন দেখলাম যে বাইরের কোনো কান্ট্রিতে যদি আপনি কোনো ব্যবসা করতে চান, সেই ব্যবসার মূল বিষয়টাই হলো সততা। আপনি যদি সততা দিয়ে ব্যবসা না করেন, তাহলে আপনি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনি সাস্টেইন করতে পারবেন, তারপরে কিন্তু আপনি সাস্টেইন করতে পারবেন না। যার কারণে বাংলাদেশে কিন্তু একটা বিষয়কে খুব বেশি ওই বিদেশে একটা বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, যেটাকে আমরা কথায় কথায় বলি যে ক্রেডিট, ক্রেডিট সিস্টেমটা। এই ক্রেডিট যদি কারো নষ্ট হয়ে যায়, আর রিপুটেশন যদি কারো নষ্ট হয়ে যায়, তাহলে সেই বিজনেসে ভালো করতে পারে। তা আমার ইচ্ছা ছিল যে আমি কখনো আমার ক্রেডিটটাকে নষ্ট করতে দেব না, এবং আমি আমার সততা দিয়ে আমি ব্যবসা পরিচালনা। এবং যেহেতু আমার বড় আকারে কিছু করতে গেলে, আমার প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমার প্রচুর ফান্ড দরকার, যদি আমেরিকানদের সাথে কম্পিট করতে হয়। কিন্তু আমি যদি সেবা বিক্রি করি, তাহলে কিন্তু আমি আমেরিকানদের সাথে কম্পিট করতে পারবো। তখন এই উদ্দেশ্য নিয়ে আমি ওখানে ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানি করি 2007-এ এসে। তো ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানিতে বিষয়টা হলো যে আমি বিভিন্ন কোম্পানি, যারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের এজেন্ট হব। তারা আমাদেরকে বলবে যে তুমি আমার ব্রোকার, তাদের এজেন্ট হবে, এবং আমার কাছে কোনো একটা ক্লায়েন্ট যদি কোনো ইন্স্যুরেন্স করতে আসে, যে কোনো প্রোডাক্ট নিয়ে, সেটা হলো একটা গাড়ি নিয়ে আসতে পারে, একটা বাড়ি নিয়ে আসতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আসতে পারে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে 3টা ইন্স্যুরেন্স লাগে: লায়াবিলিটি ইন্স্যুরেন্স, ওয়ার্কার্স কম্পেনসেশন ইন্স্যুরেন্স এবং ডিসএবিলিটি ইন্স্যুরেন্স। এগুলো নিয়ে আসলে তখন আমি এইগুলো ওই কোম্পানিতে প্লেস করব, ওই কোম্পানি থেকে ইন্স্যুরেন্স আমি করে দিব, ওই কোম্পানি আমাকে ব্রোকার হিসেবে কমিশন দেবে। এটা এক প্রকার যেমন সেবা দেওয়া আমাদের কমিউনিটিকে, অ্যাট দ্য সেম টাইম আমি মুনাফাও অর্জন করছি, যেহেতু আমি কমিশন পাচ্ছি। তা আমরা যখন শুরু করি, তখন সেবাটাকে আমি বড় করে দেখি। কারণ নিউ ইয়র্কে আপনি জানেন যে ট্যাক্সি ইন্ডাস্ট্রি রয়ে গেছে, যেটা ইয়েলো কালার ট্যাক্সি চলে, অথবা উবার চলে, অথবা বিভিন্ন ধরনের আরও ট্যাক্সি, লোকাল যে ট্যাক্সি এগুলো আছে, কার সার্ভিস বলি, অথবা গ্রিন কালারের ট্যাক্সি আছে। তখন আমাদের বাংলাদেশিদের ভিতরে কেউ কোনো ব্রোকার ছিল না। আচ্ছা, তা আমি তখন প্রথম ব্রোকার হই, এবং আমার কোম্পানির নাম দিই রেজিস্টার্ড কোম্পানি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। কিন্তু আপনি আমি প্রথম বাংলাদেশি যিনি প্রথম নিউ ইয়র্কে বাংলাদেশিদের গিয়ে ভিতরে আমি ব্রোকারেজ। ব্রোকারেজ কোম্পানি করি। তখন করার পরে যখন আমি বিভিন্ন কোম্পানিতে বলি যে আমি একটা কোম্পানি করেছি, তোমরা আমাকে এগ্রিমেন্ট দিলে আমি তোমাকে বাংলাদেশি এবং সাউথ এশিয়ান কাস্টমারকে তোমাদেরকে দিতে পারবো, তখন তারা এটাকে খুব একটা ভালোভাবে নেয় না। বলে যে দেখো, এটা তোমাদের বিজনেস না, এটা আমাদেরকে ইন্ডিয়ান হিসেবে কাউন্ট করা হয়। বলা হয় যে ইউ ইন্ডিয়ান পিপুল, দিস ইজ নট দ্য বিজনেস ফর ইউ। সো ইউ আর ভেরি লাকি দ্যাট ইউ গট এ ভেরি গুড নেম, যে নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ, বাট এটা নিয়ে তোমরা কাজ করো না। কিন্তু আমি ধৈর্য হারাইনি, আমি বলছি না, ঠিক আছে, হবে। এইভাবে আমি চেষ্টা করতে 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 এমন একটা সময় আসে যে নিউ ইয়র্কে ট্যাক্সি ইন্ডাস্ট্রি যে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, আমি সবগুলো ইন্স্যুরেন্স কোম্পানির ব্রোকার ছিলাম, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির ব্রোকার ছিলাম। এটা তো মানে অসাধারণ একটা এরপরে অর্জন আপনার জন্য। মোটামুটি কাজ করতে 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 এখন এমন একটা পর্যায়ে এসে গেছি যে আমি সাউথ এশিয়ানদের ভিতরে নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্স্যুরেন্স ব্রোকারেজ, এবং নন ইন্স্যুরেন্স ব্রোকারেজ আমি বলতে পারি। দেখা গেল অনেক ট্যাক্সি ড্রাইভারের আমার সাথে ইন্স্যুরেন্স নাই, অন্য কোনো কোম্পানির সাথে ইন্স্যুরেন্স আছে, বাট সে আমার কোম্পানির নাম জানে। আচ্ছা, এটা কিন্তু একটা বড় পাওনা সবাই সব ক্ষেত্রে। যেমন একটা প্রোডাক্ট কোকা কোলা প্রোডাক্ট, যারা সফট ড্রিঙ্ক খায়, তারা অনেকে কোকা কোলা খায় না, কিন্তু কোকা কোলা নাম নাম শুনছে। জানে। সে মানে নাম আপনি শুনছে যে কোকা কোলা বলে একটা সফট ড্রিঙ্ক আছে।
তা এই যে যে পরিচিতিটা, এটা নিউ ইয়র্কে আমার আছে, যে নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজকে চেনে সবাই, মানে সেটা বাংলাদেশি হোক আর অথবা ওখানকার লোকাল পিপল হোক। সব ব্যাপার। শুধু বাংলা, এখন আর নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ বাংলাদেশিদের সাথে নাই, এখন নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ সব দেশের সাথে আছে। ওখানে কালো বলেন, স্প্যানিশ বলেন, আরবের দেশের লোক বলেন, নেপালি বলেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, বাংলাদেশ বলেন, সব আমার ড্রাইভাররা আমার সাথে ইন্স্যুরেন্স আছে। কারণ এটা একটা ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানি, স্পেসিফিক কোনো বাংলাদেশিদের ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানি হিসেবে এখন আর নাই। কিন্তু প্রথম যখন আমরা শুরু করি তখন কিন্তু আমরা বাংলাদেশিদেরই প্রথম ডেকে আনছে আমাদের কাছে, কারণ তখন অন্য দেশের লোকজন আমাদের কাছে আসতে একটু কনফিউজ হয়ে যেত, যেটা কেমন যাবো নতুন কোম্পানি। তখন আমরা তাদেরকে কনভিন্স করতাম যে দেখো আমি নতুন ব্রোকারেজ কোম্পানি, বাট আমি তোমাকে যে ইন্স্যুরেন্সটা দিব সেটা তো ওই কোম্পানির ইন্স্যুরেন্স দিব, ওই কোম্পানি তো নতুন না, আমি তো তোমাকে কোনো ইন্স্যুরেন্স দিচ্ছি না, আমি একটা মিডল ম্যান। তুমি আমার কাছে আসছো, আমি ওই কোম্পানির এজেন্ট, আমি ওই কোম্পানিতে তোমার ইন্স্যুরেন্স করে দেবো। সুতরাং তোমার ইন্স্যুরেন্স কখনো কোনো ফেক হবে না। সুতরাং ইন্স্যুরেন্স ফেক হয় না। আমাদের নিউ ইয়র্কে বলেন যে ইন্স্যুরেন্সের বারকোডিং সিস্টেম থাকে, যখন আমরা যে ইন্স্যুরেন্সের আইডি কার্ডটা প্রিন্ট করার সাথে সাথে তার একটা কপি অটো ডিএমবিতে চলে যায়, ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলসে চলে যায়, এবং সবসময় পুলিশ ডিপার্টমেন্ট ওই বারকোডটাকে স্ক্যান করলে সমস্ত ইনফরমেশন চলে আসে। তো যার কারণে তখন তাদেরকে কনভিন্স করছি যে দেখো আমি তোমাকে ইন্স্যুরেন্স দিচ্ছি, এই ইন্স্যুরেন্সটা আমার না, আমি তোমাকে ওই কোম্পানি থেকে ইন্স্যুরেন্স এনে দিচ্ছি। সুতরাং সেই কোম্পানিতে ইন্স্যুরেন্স এনে দিলে তো তোমাকে আমি অন্য কোম্পানি থেকে বেটার সেবা দিই। মানে এটা তো শুধু আপনার জন্যই গর্বের বিষয় না, একই একই সাথে ওখানে যারা বাংলাদেশের যে মানুষগুলো বাস করেন সবার জন্য তো আপনি একজন গর্বের হ্যাঁ, মানুষ সেটাই, সেখানে। এটা গর্বের বিষয় যে সে আমাদের। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যারা বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ, এই সমস্ত দেশের লোকগুলা তাতে নিজেদের ভাষায় আমাদের অফিসে এসে কথা বলতে পারে। কারণ যেরকম আমাদের লোকজন তারা হিন্দি, উর্দু বা নেপালি ভাষা বলতে পারে, বাংলা বলতে পারে, সুতরাং তারা কমফোর্টেবল ফিল করে আমাদের সাথে বাংলায় কথা বলতে। তখন এই কাস্টমাররা আসতে শুরু করে আমাদের কাছে। এরপরে আস্তে 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 স্প্যানিশ আসে, আসে আমেরিকান, আর কোনো অসুবিধা হয় না। এটা দিয়ে শুরু আমার বলতে গেলে। এরপর আপনার বিস্তৃতি আসলে এরপরে কতদূর পর্যন্ত? পরিচিতি লাভ করলো, আমি 2014 সালের দিকে এসে হোম কেয়ার ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। হোম কেয়ার ইন্ডাস্ট্রি ওয়াজ এ ভেরি গুড ইন্ডাস্ট্রি, এটা একটা রাইজিং ইন্ডাস্ট্রি। তখন সেখানে শুরু করলাম। সেখানে ওই একটা বিষয়ই ছিল, সেটা হলো সততা। এই সততার জন্য আমার মোটামুটি নিউ ইয়র্কে একটা নাম হয়ে যায়। হোম নিউ কেয়ার ইয়র্কে মানে এটা আমি এটা হোম কেয়ার মানে এই সেবাগুলো কি কি? এই সেবাগুলোটা বলতে, যে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে যদি বলা যায়, যদিও আমার বাবা মারা গেছেন, বাট যদি আমার বাবা বেঁচে থাকতেন, আমার বাবা নিউ ইয়র্কে আছেন, অসুস্থ হয়ে আছেন, ওনাকে দেখাশোনা করার জন্য একজন লোক লাগবে। তা দুইটা প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম হলো আমার নিজস্ব কোনো আত্মীয় কেউ আমার বাবাকে দেখাশোনা করতে পারবে, এবং সে আমাদের কাছ থেকে পে রোলে বেতন পাবে, সে আমার এমপ্লয়ি হয়ে যাবে। তাতে আমার ওয়াইফ যদি হয়, আমার ওয়াইফ দেখাশোনা করতে পারবে, আমার সন্তানাদি দেখাশোনা করতে পারবে, অথবা দেখা গেলো অন্য যে কোনো আমার ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের হাজবেন্ড, যে কেউ দেখাশোনা করতে পারবে, এবং তারা কোম্পানির সরাসরি আমার কোম্পানি এমপ্লয়ি হয়ে যাবে। তখন আমি ওরা মেডিকেড প্রোগ্রামে পড়ে, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা পাবো, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পেয়ে আমরা ওদেরকে পে রোলে টাকা দেবো, ওরা আমাদের এমপ্লয়ি হয়ে যাবে। এইটা একটা প্রোগ্রাম ছিল। আরেকটা প্রোগ্রাম ছিল যে কোনো আত্মীয় স্বজন আমার বাবাকে দেখতে পারবে না, কোনো বাইরে বাইরের কোনো এইড আমার বাবাকে দেখার জন্য ওখানে যাবে, বাট প্রশিক্ষিত? প্রশিক্ষণ থাকতে হবে সেই এইডে। সেখানে প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট হোল্ডার তাকে যেতে হবে। এখানে দুইটা জিনিস বলছে, একটা বলছে যে আত্মীয় স্বজন দেখাশোনা করতে পারবে, আর এক ক্ষেত্রে বলছে যে প্রশিক্ষণ প্রাপ্ত লোক যেতে হবে, যে আত্মীয় স্বজন হলে হবে না, এই প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি আমাদের নিকট রিলেটিভ হলে হবে না। তাই দুইটা প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করি, এবং আরো কিছু প্রোগ্রাম আছে, সেটা আরো অনেক অনেক দূর যেতে হয় বলতে গেলে। এনএসটিডি প্রোগ্রাম, ডিবিআই প্রোগ্রাম, তারপর ডিসেবিলিটি যে বাচ্চারা আছে অথবা ডিসেবিলিটি বয়স্ক লোক আছে তাদের জন্য ওপিডব্লিউডিডি যে প্রোগ্রামগুলো আছে, এগুলোকে তাদের দেখাশোনা করতে হয়। এখানে সব আমাদের এইড পাঠাতে হয়। এই প্রোগ্রামে আমরা ঢুকে যাই, এই হোম কেয়ার নিয়ে আমরা কাজ করি। এই হোম কেয়ার নিয়ে কাজ করতে যে আমরা দেখি যে মোটামুটি এই সেক্টরে আমাদের টার্নওভারটা অনেক হাই, অনেক টার্নওভার হাই হয়ে যায়। তখন আমরা ওই যে কেমন নার্স, এটা, ওই হাইটা কেমন? হাই বলতে গেলে অনেক,
হাই বলতে গেলে এত হাই হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে আমি যদি এখন আমার শাহনওয়াজ গ্রুপের টোটাল যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি টার্ন ওভার নিয়ে আসি, তাহলে অলমোস্ট ভেরি ক্লোজ টু $700 মিলিয়ন আমাদের ইয়ারলি টার্ন ওভার আছে। মানে একটা হ্যাঁ বড় টার্ন ওভারে চলে গেছে আমরা, বিকজ এটা একটা বড় ভলিউম। এর সাথে সাথে যখন আমি করলাম দেখলাম যে যারা এই ট্রেনিং প্রাপ্ত হয়ে এইড হিসেবে দেখাশোনা করতে যাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে, একটা ইনস্টিটিউট লাগে। আমার সেই ইনস্টিটিউট আছে দুইটা, একটা হলো ডিপার্টমেন্ট অফ এডুকেশনের, একটা হলো ডিপার্টমেন্ট অফ হেলথের। দুইটা ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে দুইটা ইনস্টিটিউট আমার এখানে আছে। সেখান থেকে আমরা ট্রেনিং দিই এবং সেখান থেকে আমরা আমাদের এইডও তৈরি করি। সেই এইড ইচ্ছে করলে বাইরে কাজ করতে পারে, আবার আমার কোম্পানিতে যদি জব পায় তাহলে আমার কোম্পানিতেও কাজ করতে পারে। আমরা যদি বলি যে শাহনাজ গ্রুপে এখন সব মিলে কতগুলো প্রতিষ্ঠান এবং কত মানুষের, সবগুলো ধরলে কতগুলো হবে ইনশাল্লাহ 14টা-15টা কোম্পানি হবে। আমার একটা নিউজ পেপারও আছে, উইকলি আজকাল নামে। তারপরে আমার ডিএমবি এক্সপ্রেস সার্ভিস আছে, আমার ড্রাইভিং স্কুল আছে, আমার রিয়েল এস্টেট কোম্পানি আছে। তো সব মিলে এখন কত মানুষের কর্মসংস্থান? নিশ্চয়ই আমরা এটা যদি অনেক হবে। এইডদেরকে কাউন্ট করি, কারণ এইড হলো আমার নিজস্ব এমপ্লয়, আমি তাকে পেরোলে বেতন দিচ্ছি, W2-তে তারা স্যালারি পাচ্ছে, তাহলে সেই হিসেবে আমরা কাউন্ট করলে আমার টোটাল কোম্পানিতে দেখা গেল যে অলমোস্ট 6000 এমপ্লয়ি কাজ করছে। 6000 তারা কাজ করছে আমেরিকার মাটিতে। আমেরিকার মাটিতে কাজ করছে। শাহনাজ ভাই, তার মানে আমেরিকার মাটিতে একজন বাংলাদেশি, বাংলাদেশ থেকে একজন গিয়ে সেখানে প্রায় 6500-এরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জি, এটা একটা বড় ধরনের বিষয়। শুধুমাত্র 6500 এমপ্লয়ি, 6500 পরিবার চলছে। তারপরে তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তারা বাংলাদেশে তাদের একটা পরিবার চলছে। তার মানে একটা বড় সোশ্যাল ওয়ার্কের সাথে আমি জড়িত হয়ে পড়েছি মোটামুটি, যেটা সত্যিকার অর্থে শাহনওয়াজ গ্রুপ একটা বড় গ্রুপ আকারে ধারণ করেছে। সে সেক্ষেত্রে সম্মাননাও আমি নিউ ইয়র্কে বসে পাই। নিউ ইয়র্কে বাংলাদেশিদের ভিতরে শুধু না, আমি নিউ ইয়র্কে আমেরিকানদের ভিতরেও আমি একজন পরিচিত ব্যক্তি। আমাদের নিউ ইয়র্কের ইলেক্টেড অফিসিয়াল সবার সাথে আমার ভালো সম্পর্ক, পুলিশ ডিপার্টমেন্টের সাথে ভালো সম্পর্ক, সব ডিপার্টমেন্টের সাথে একটা সম্পর্ক রেখে মোটামুটি আমরা বাংলাদেশি মাইনরিটি হিসাবে নিউ ইয়র্কের মতো জায়গায় আমরা একটু দাপট নিয়েই চলি। আমরা বাঙালিদের ভিতরে হয়তো রোলস রয়েস গাড়ি প্রথম, কিন্তু আসলে অনেকে বলবে যে হয়তো তার পয়সা হচ্ছে বলে রোলস রয়েস গাড়ি কিনেছে, বা অন্য কোনো কারণে, বা কেউ বলবে হয়তো দেখানোর জন্য। ঠিক ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে আমরা বাংলাদেশি কমিউনিটি, যে একটা কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি যে একটা স্ট্রং কমিউনিটি আমাদের নিউ ইয়র্কে, যেটা নিউ ইয়র্কের যারা আদিবাসী, যারা যারা দাবি করে যে আমরা আমেরিকান বাই বর্ন আমেরিকান, আমরা নেটিভ আমেরিকান বাই বর্ন আমেরিকান, তারা যেন আমাদেরকে কাউন্ট করে যে আমরা মাইনরিটি, বাট আমরা সেরকম ধরনের ক্যাপাবিলিটি আমাদের আছে বলেই আমরা এত বড় কোম্পানি করতে পেরেছি। আমরা এই ধরনের গাড়ি চালিয়ে ঘুরতে পারি, এই ধরনের সম্মাননা নিয়ে ঘুরতে পারি। এটা 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 হলো মেন বিষয়। যখনই একটা লোক, আমেরিকান একটা লোক, যখন একটা কংগ্রেসম্যান বলেন, একটা অ্যাসেম্বলিম্যান বলেন, একটা স্টেট সিনেটর বলেন, কাউন্সিল মেম্বার বলেন, যেটাই বলেন, এরা যারা যখন দেখবে যে না আমাদের বাংলাদেশিদের ভিতরে একটা ইউনিটি আছে, বাংলাদেশিদের একটা ভোট ব্যাংক আছে, বাংলাদেশিরা ধনী, বাংলাদেশিরা দামি গাড়ি চালায়, বাংলাদেশিরা এডুকেটেড, তখন তারা আমাদেরকে মূল্যায়ন করে। মানে আপনি তো বাংলাদেশিকেই প্রতিনিধিত্ব করছেন আমি ওখানে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, কিন্তু আমাকে তো দেখাতে হবে কোনো না কোনো জিনিস। আপনাকে প্রকাশ করতে হবে, যেটাকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট বলি, তাই না? আজকে বাংলা ভিশন খুব একটা নাম করা টেলিভিশন চ্যানেল। আপনি যদি বিভিন্ন ভালো প্রোগ্রাম না করেন, মানুষকে যদি না জানান যে দেখো বাংলা ভিশন নিউজ করছে, বাংলা ভিশন এন্টারটেইনমেন্ট করছে, বাংলা ভিশন বিভিন্ন ধরনের ইভেন্ট করছে, তাহলে তো লোক জানবে না বাংলা ভিশন কি জিনিস। এটা জানাতে হবে। অনেকে বলে নিজের কথায় নিজে বলা, নিজের কথায় নিজের বলা না। আমি আপনাকে যদি না বলি যে আমার একটা আজকাল বলে উইকলি আজকাল বলে পত্রিকা আছে, তাহলে আপনি জানবেন কি করে যে আমার একটা উইকলি আজকাল পত্রিকা? এটা বহু পরিচিত পত্রিকা, এটার বয়স হয়ে গেছে এখন প্রায় 18 বছর, 18 ইয়ার্স ওল্ড আজকাল পত্রিকা। এখন আপনি যদি না জানেন তাহলে আপনি তো বুঝতে পারবেন না যে আজকাল বলে একটা পত্রিকা আছে। এটা তো আমাদেরকে জানাতে হবে।
পত্রিকা বা সার্ভিস ওরিয়েন্টেড আমাদের বাংলাদেশি এমপ্লয়িরাই যুক্ত হচ্ছে বা বিভিন্ন এমপ্লয়িরাই যুক্ত হ্যাঁ, হচ্ছে এর সাথে। কিন্তু আপনি তো আরেকটু বড় কাজ করে যাচ্ছেন যে নিউ ইয়র্কের বলা চলে যে বড় একটা অংশ আপনার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে আমি নিউ ইয়র্কের যে ইভেন্টগুলো হয় আমি চেষ্টা করি প্রতিটা ইভেন্টে কন্ট্রিবিউশন করতে। না, একই সাথে সার্ভিস ওরিয়েন্টেড মানে যাদেরকে সেবা দরকার পড়ে হ্যাঁ, ওখানকার নাগরিকদের তো বড় একটা অংশ আপনার কাছ থেকে সেবা নিচ্ছে। সেবা নিচ্ছে, তারা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে, তারা সেবা পাচ্ছে, এবং যারা ওখানে কাজ করছে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে, কারণ তারা তো W2 তে বেতন পাচ্ছে, তারা লিগাল হইতে বেতন সুতরাং তাদের অর্থনীতিতেও আপনার বিশাল একটা বিশাল অবদান। একটা অবদান আছে। এবং আমি ওখানকার লোকাল যে সমস্ত ইভেন্টগুলোতে সমস্ত কিছুতে আমি কন্ট্রিবিউশন করছি, যাতে আমাদের বাংলা সংস্কৃতিটাকে যেন আমরা ধরে রাখতে পারি, আমাদের নেক্সট জেনারেশন যেন বাংলা ভাষাকে ভুলে না যায়, বাংলা সংস্কৃতিকে ভুলে না যায়। আজকে আমরা বাংলায় কথা বলি, কালকে যেন আমার সন্তানদেরা বাংলা ভুলে না যায়, তারা যেন অন্তত বাংলায় কথা বলতে পারে, এইটার জন্য ধরে রাখতে পারি আমরা। সেই জন্যই আমরা অনেক ধরনের প্রোগ্রাম করে থাকি। আপনি কি শুরুতে গিয়ে ওখানে একদম আহ, যে অবস্থা মানে তখন কি খুব সুন্দর অবস্থা পেয়েছিলেন নাকি না আপনাকেও সংগ্রাম করতে হয়েছিল? কারণ তার আগে তো আপনি বাংলাদেশে ব্যবসা না, বাংলাদেশে করতেন। ব্যবসা করেছি, ওই দেশে সংগ্রাম করতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, কারণ ওখানে আপনি জানেন যে ম্যান পাওয়ার খুব কস্টলি। আমরা যখন একটা এমপ্লয়ি রাখি সেটা খুব কস্টলি এমপ্লয়ি হয়, স্যালারিগুলো অনেক বেশি। সেই ক্ষেত্রে আমি একা কাজ করেছি কয়েকজনের কাজ। মানে আমি আপনি কি শুরুতে ব্যবসার জন্য গিয়েছিলেন একদম এটাই মানে? উদ্দেশ্যই ছিল ব্যবসা করব বলেই, তাছাড়া তো আমার মতো লোক যে ওই দেশে আমাদের এই বেসিক এডুকেশন নিয়ে যে কি জব করবে, আমরা জব করে সুবিধা করতে পারবো না। আর আমরা এই দেশের থেকে যারা যায় ম্যাক্সিমাম লোকজনই যে জবগুলো করেন সবগুলো একটু ওয়ার্ড জবগুলো করেন। খুব একটি ভালো জব করতে গেলে ওখানকার কিছু এডুকেশন লাগে, ওখানকার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারগুলো রয়ে গেছে। কারণ আমরা যারা ইংরেজি বলি আর সাধারণ ইংরেজি ওরা যারা বলে সেটা ঠিক অনেকটা ম্যাচ করে না, কারণ কি আমরা কথ্য ভাষায় বাংলা কথা বলি, ওরাও এরকম কথ্য ভাষায় তারা ইংরেজি বলে। তা সুতরাং ওই ভাষাগুলোকে আমাদের আহ, জব্দ করতে হয়। আর তখন এটা একটা সময় যে জব্দ করা খুব কঠিন হয়ে কঠিন যায়, হয়ে যায়। যেমন আমার সন্তানাদিরা জব্দ করে ফেলেছে, কিন্তু আমাদের জব্দ করা খুব কঠিন হয়ে যায়, কারণ ওরা তো তখন গ্রামার দিয়ে কথা বলে না। আমরা যেমন আমাদের বাংলা ভাষায় গ্রামার দিয়ে কথা বলি না, বলি। আমরা বলি যে ঢ্যাপ করে পড়ে গেল। ঢ্যাপ করে কেউ পড়ে যায় না, পড়ে যায় তারপরে ঢ্যাপ করে। শব্দ হয়। তাহলে আমরা বলছি ঢ্যাপ করে পড়ে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, খেয়ে শুয়ে পড়ো, কিন্তু খাইয়া দাইয়া শুয়ে পড়ো। তা দাইয়াটা কোথা থেকে আসলো? দাইয়া বলে কিছু নাই, ইসে কথ্য ভাষা। তো ওরাও সেরকম বলে। হ্যাঁ, তা ওইগুলোর সাথে আমরা পরিচিত হতে সময় লাগে, কিন্তু আমাদের সন্তানাদিরা পরিচিত হয়ে গেছে। কিন্তু সন্তানাদিরা যেন আমাদের বাংলা ভাষাকে ভুলে না যায়, আমাদের বাংলা সংস্কৃতিকে ভুলে না যায়, এটার জন্য আমাদেরই চেষ্টা করে যেতে তো এখানেও অনেক ভালোভাবে ব্যবসা করছিলেন, জি। কিন্তু আপনি বাংলাদেশে ব্যবসা একদম সব বলা চলে ব্যবসার সব পার্ট চুকে আমেরিকা যাওয়ার কারণ কি? আমি কখনো ওপেন রাস্তার উপরে দাঁড়িয়ে কোনো ব্যবসা বাণিজ্য করি। তা যার কারণে যখন আমি বাংলাদেশ টোবাকোর বিজনেস চাকরি ছেড়ে দিলাম, কাজ শুরু করতে গেলাম সুপার মার্কেট দিয়ে বা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে, তখন কিছুটা আমি ফেস করেছি যে বিভিন্ন ধরনের বাধা, যেগুলো তাদেরকে কিছু লোককে পয়সা দিতে হয়, তারা এসে দাবি করে যে আমাদেরকে তোমরা এখানে ফান্ড দাও, এটা দাও, সেটা দাও, যেগুলো আমি ইউজ টু ছিলাম না। তো পরবর্তীতে দেখলাম যে না, এই জিনিসগুলোকে কেন আমরা হ্যাসেল হাতে নেব, তার মানে যেহেতু অনেকেই আপনার মতো এই হ্যাসেল গুলোর কারণেই ব্যবসা অনেকেই হ্যাসেলগুলোর ব্যবসা কারণেই করতে চায় না অথবা চায় না, এবং তারা আমরা সফল চলে হতে যেতে পারে না। বাধ্য হয়েছি যে না, আমরা হয়তো বা কোনো দেশে চলে যাব, সেই দেশে যে আমরা সেই দেশে ইনভেস্ট করবো, পরিশ্রম করবো, তারা আর যদি পরিশ্রম করি তাহলে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আপনি আমেরিকা এমন একটা দেশ, এ দেশে যে আপনি যদি পরিশ্রম করেন, তবে একটা কথা থাকতে হবে, সততার সাথে পরিশ্রম করা। সৎ হতে হবে সৎ ফার্স্ট, হতে হবে ফার্স্ট, তারপরে পরিশ্রম করতে পরিশ্রম। হবে। আপনি যখনই সততার সাথে পরিশ্রম করবেন, আপনার জীবনে সফলতা আসবেই। আপনি দেখেছেন আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেক লোকই নিউ ইয়র্কে যে ইয়েলো ক্যাব চালায়। ইয়েলো ক্যাব চালানো কোনো ছোট কাজ না, ইটস এ ভেরি একটা সম্মানীয় কাজ। বহু লোক আছে ইয়েলো ক্যাব চালায়, তারা ইয়েলো ক্যাবের মেডেলিয়ান কিনেছে। একটা মেডেলিয়ানের দাম আগে ছিল প্রায় $1,000,000। এখন কোনো একটা কারণে সে মেডেলিয়ানটা পড়ে গেছে, দামগুলো বিয়ে যেতে যাতে মার্কেটে আসছে, কিন্তু তারা তখন $1,000,000 দিয়ে মেডেলিয়ান কিনেছে। তারা নিজেরা বাড়ি করেছে,
বাড়ি করে থেকে একবেলা গাড়ি চালিয়েছে, আর একবেলা তারা গাড়ি রেন্ট দিয়ে নিজে করেছে। আমার বহু লোক আছে আজকে 20 বছর ইয়েলো ক্যাব চালায়, ব্যাংকের অ্যাকাউন্টে দেখবেন যে 100 ডলার। কেন নাই? তার সততার অভাব এবং তার পরিশ্রমের অভাব। এবং পরিশ্রমের অভাব। কারণ সে সৎ না, 1 নম্বর। 2 নম্বর হলো সে পরিশ্রম করে না। সকালে গাড়ি নিয়ে বেরোয়, দেখা যায় কোনো একটা জায়গায় গাড়ি পার্কিং করে সে বসে জোয়ার খাচ্ছে। বাড়িতে এসে বলে যে সারাদিন ইনকাম করি। তার মানে আমরা কিন্তু এখান থেকেই আপনার পরবর্তী প্রজন্ম যারা একজন আপনার মতো শাহনিয়াজ হতে চায়, অথবা যারা সংগ্রাম করছেন বাংলাদেশে, তাদের তাদের জন্য আপনি বললেনও, কিন্তু আমরা তারপরও এক কথা যদি বলতে চাই যে তারা কিভাবে বাইরে গিয়ে আপনার মতো একজন প্রতিষ্ঠিত সেটা ব্যবসায়ী হতে পারবে। এমনকি দেখেন যে ওখানে যে ফাস্ট ফুডের দোকানগুলো আছে, আপনি যেটাকে ডাঙ্কিং ডোনাটস বলছি, অথবা পাপাইয়া বলছি, অথবা কেএফসি বলছি, অথবা ম্যাকডোনাল্ড বলছি, এখানে আমাদের বাঙালিরা চাকরি করছে, প্রচুর বাংলাদেশি চাকরি করছে। কেউ একজন চাকরি করছে যে আমি এখানে যে কাজ শিখবো, এবং একদিন আমি সুপারভাইজার হব, একদিন আমি ম্যানেজার হব, এবং একদিন আমি 10টা দোকানের ম্যানেজার হব। আর একজন যে কাজ করছে সে চিন্তা করছে আজকে আমার 8 ঘন্টা ডিউটি, কখন 8 ঘন্টা হবে, 8 ঘন্টা হওয়ার 15 মিনিট আগেই সে তার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে বসে আছে, ঘোরাঘুরি করতেছে। 15 মিনিট শেষ, একদম কাটায় 6টার সময় বেরো যাবো, ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। সারা জীবন চাকরি করে গেছে, ওই করে গেছে। আর একটা ছেলে অথবা একটা মেয়ে 3 থেকে 4 বছরের ভিতরে 10টা দোকানের ম্যানেজার, একা বসে এক জায়গায় বসে 10টা দোকান চালাচ্ছে। তার মানে এটা শুরু থেকে আপনার এই গোলটা সেট করে নিতে হবে। আমার গোলটা সেট করে নিতে হবে যে আমি কোথায় যাচ্ছি, আমি ওখানে পৌঁছাবো। আমার ভিতরে সততা থাকতে হবে, আমার ভিতরে পরিশ্রম থাকতে হবে, এবং আমি ওই জায়গায় যাব। এই জিনিসগুলো যার ভিতরে আছে তারা উপরে উঠতে পেরেছে, আর যাদের ভিতরে নাই তারা উঠতে পারেনি। যেমন ইয়েলো ক্যাবের কথা বললাম, ইয়েলো ক্যাবের ড্রাইভার সে ব্যারেলিয়ান কিনেছে, বাড়ি করেছে, সুন্দরভাবে ঘুরছে। আর একজন ইয়েলো ক্যাব এখনো পর্যন্ত চালাচ্ছে, সে মেডেলিয়ান কিনতে পারেনি, এখনো পর্যন্ত রেন্টের গাড়ি চালায়, এখনো পর্যন্ত সে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চালায় নিজের গাড়ি। এখন এখানে যারা স্ট্রাগল করছে, কেউ মাত্র সবে মাত্র পড়াশোনা শেষ করেছে, হয়তো বা চিন্তা করছে যে সেও আপনার মতো বাইরে গিয়ে ব্যবসা করতে চায়, অথবা যারা নতুন করে এখানে স্ট্রাগল করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ ওই একটাই, যে তারা ওখানে যাবে, ওখানে যদি এডুকেশন তারা করতে পারে, তাহলে ওখানে জবের কোনো অভাব নেই, ওখানে পর্যাপ্ত পরিমাণে জব আছে। যেমন আমরা যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে যখন ইন্স্যুরেন্স ব্রোকারেজ কোম্পানিগুলো আমরা চালাই, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সবসময় দেখা যায় যে তাদের কিছু না কিছু ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু ওখানে ভ্যাকেন্সির জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, দিয়ে একটা সার্টিফিকেট নিতে হবে, যেটাকে আমরা P&C বলি, প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি। এখন এই প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি পরীক্ষা দিতে গেলে একটু কঠিন, পাস করা, 90 আওয়ার্স ক্লাস করতে হয়, করে তারপরে এক্সাম দিতে হয় সিটিতে। এক্সাম পাস করা একটু কঠিন, বাট একবার দুবার দিলেই হয়ে যায়, পাস করে যায়। পাস করে যদি থাকে, সাথে সাথে ওখানে জব পাবে। আমি জব পাচ্ছি না, আমি কি করছি? আমি যে জব করছি, আমি যে ওয়ালগ্রিনে জব করছি, আমি যে ম্যাকডোনাল্ডে জব করছি, ভেরি ইজি। ওখানে যে দাঁড়ালেই দেখা গেল জব দিয়ে দিবে। কিন্তু ওখানে দাঁড়ালে যে জব দিয়ে দিবে এবং যে পয়সা আমি পাবো, সেই পয়সা দিয়ে আমার সংসার খুব একটা ভালো চলবে না। আর ওখানে যে যদি আমি ওরকম কোনো উদ্দেশ্য না থাকে যে আমি সমস্ত কাজ শিখবো এবং একদিন সুপারভাইজার হব এবং ম্যানেজার হব, কত তাড়াতাড়ি আমি সুপারভাইজার হতে পারি, কত তাড়াতাড়ি আমি ম্যানেজার হতে পারি, এই জিনিসগুলো যদি এই অধ্যবসায় এইগুলো যদি না, তাহলে সে সারা জীবন ওইভাবে থাকবে। আর সে যদি পড়াশোনা করে, না ঠিক আছে আমি এখানে পড়াশোনা করবো, আমি ওখানে পড়াশোনা করবো, এইটুকু করবো, অনেক সুযোগ পাবে। আপনার পরামর্শ হলো সুযোগ সবগুলো আপনার জন্য রেডি আছে, কিন্তু আপনাকে ready আমাকে হতে হবে। প্রস্তুত হতে হবে, আমি কি করব, আমি কি করতে চাই, সেই এটা গোলটা সেট করতে হবে এবং সেই গোলটা set নিজেকেই করতে হবে। প্রস্তুত রাখতে হবে। রাইট। আপনার সফলতার প্রধান চাবিকাঠি যদি বলি এটাই, সেটা হলো যে পরিশ্রম, আপনাকে পরিশ্রম করতে সততার হবে, সাথে পরিশ্রম। দৌড়াইতে হবে। এর সাথে কিছু জিনিস রয়ে গেছে, সেটাকে আমরা বলি, সবসময় স্বীকার করি, মুসলমান হিসেবে স্বীকার করতে হয়, যে আমাদের মুরব্বীদের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমি শিওর এই প্রোগ্রাম যারা দেখবেন তারা নিশ্চয় তাদের মধ্যে এখন থেকে এই ধরনের একটা স্বপ্ন তৈরি হবে যে আমার গোল আমি এখনই সেট করবো এবং আমাকেও বড় হতে হবে। আমাকে বড় হতে হবে, আমার গোল আমি এখনই সেট করব, যে কি করলে আমি কোথায় যেতে চাই, আমি কি করলে কোথায় পৌঁছাতে পারি। আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমি পৌঁছাবো। আমি যে সময় কাটাবো তা হবে না, আমাকে সময় কাটালে সারা জীবন ওইভাবেই থাকতে হবে।
সবার উদ্দেশ্যেই যেভাবে আমি নিজেও কনভিন্স, আসলে আমারও তো স্বপ্ন বোধহয় আরো বড় হয়ে গেল। এই একই সাথে যারা এই প্রোগ্রামটা দেখছেন অথবা হচ্ছে দেখবেন যারা, আমি শিওর যে তাদের জন্য আপনি বড় একটা ইন্সপায়ারিং, হ্যাঁ, এবং সেই জায়গায় আপনাকে তারা বসাবে ইনশাল্লাহ। আর আমাদের আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যে এতক্ষণ সময় দিয়েছেন, থ্যাংক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের আপনাদের টিভি চ্যানেলকে, যেটা আমাদের সাথে অনেকদিন ধরেই পরিচিত। এটা বাংলা ভিশন। বাংলা ভিশনের খোকা ভাইয়ের সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল, এবং খোকা ভাই মৃত্যুর আগে বোধহয় লাস্ট ইভেন্টে অ্যাটেন্ড করেন আমার ইভেন্টে। 2019 সালে আমি একটা ফোফানা কনভেনশন করি, এটা নিউ ইয়র্কে লাগোডিয়া ম্যারিয়ট হোটেলে। তখন আমি ওই কনভেনশনের কনভেনার ছিলাম, এবং আমার এই কনভেনশনে খোকা ভাই অ্যাটেন্ড করেন, মানে এবং সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা অ্যাটেন্ড করেন, এবং ওইটাই ওনার লাস্ট ইভেন্ট ছিল, কোনো একটা ইভেন্টে অ্যাটেন্ড করা মৃত্যু। সাদেক হোসেন খোকার কথা বলছি তাহলে। আমি ওনাকে মানে শ্রদ্ধা উনি করি, এই ওনাকে বাংলা সম্মান ভিশন জানাই। টেলিভিশন চ্যানেলের একজন স্বপ্নদ্রষ্টা উনি। তার জন্য ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, সব কিছু রয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।